স্যালারি মোস্ট প্রবলি আপনার 8 লাখ পার মান্থ আছে, 8 হ্যাঁ লাখ পার মান্থ মান্থলি স্যালারি অস্ট্রেলিয়াতে। হুম সো অনেক পরিশ্রম করতে হয় হ্যাঁ এক্সামটা, কঠিন অবভিয়াসলি। এক্সাম। আর কিন্তু ওর বাড়ির লোক বলছে যে নার্সিং করার দরকার নেই, অ্যালায়েড অ্যান্ড হেলথ সায়েন্স, সেও চাইলে টিচিংয়ে আসতে পারে। ওকে, এই পার্টগুলো থাকছেই। এটা গেল বিএসসি নার্সিং। ফার্মাসির ক্ষেত্রে এটা আবার মানে আমার খুব ভালো লাগে বি ফার্মা কোর্সটা, আমি পার্সোনালি বলছি। মানে খুব সম্ভবত হয়তো মানে আমি যদি অ্যালায়েড হেলথ সায়েন্স না পড়তাম তাহলে হয়তো আমি ফার্মাসি পড়তাম। এটা আমি যে যতটুকু জানি এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড কোর্স হয়, এটা ব্যাচেলার মাস্টার্স উইথ পিএইচডি লেভেল। তো একটু স্যার কম্পারেটিভ একটা আলোচনা যদি করতেন। ওকে, অলরেডি নার্সিং করার দরকার নেই, অ্যালায়েড অ্যান্ড হেলথ সায়েন্স। যে ধরুন অনেক স্টুডেন্টরা একটু কনফিউজ করছে যে স্যার অ্যালাইড হেলথ সায়েন্সের তো কোর্স আছে অনেকগুলো, সেগুলো তো আমরা অপ্ট করতে পারি, এছাড়াও আমি বিএসসি নার্সিং এর সঙ্গে যদি লোকে কম্পেয়ার করি তাহলে কেমন জায়গাতে দাঁড়াবে, বা বি ফার্ম আছে, ব্যাচেলার ফার্মেসি যেটা, তো এগুলোর সঙ্গে যদি একটা কম্পারেটিভ আলোচনা করি তাহলে স্যার আপনি কিভাবে জিনিসগুলোকে দেখছেন, বিএসসি নার্সিং, অ্যালাইড হেলথ সায়েন্স অ্যান্ড বি ফার্ম। তো এদের তিনটে ডিফারেন্ট অ্যাসপেক্ট হলো, সবাই হেলথ কেয়ারের সঙ্গে জড়িত, সবাই হেলথ কেয়ারকে সাপোর্ট করছে। তো এই তিনটে জায়গাকে আপনি কিভাবে একটু স্যার কম্পারেটিভ একটা আলোচনা যদি করতেন। ওকে, অলরেডি আমরা খুব সম্ভবত একটা কমেন্টসও পেয়েছিলাম আমাদের ওই বিএমএলটি রিলেটেড ভিডিওটাতে, যে কোনো একটি ক্যান্ডিডেট মেয়েটি বলছে যে ও নার্সিং পড়তে চায়, আর কিন্তু ওর বাড়ির লোক বলছে যে নার্সিং করার দরকার নেই, অ্যালায়েড অ্যান্ড হেলথ সায়েন্সে আসতে। তো সে সেটা নিয়ে কনফিউজ, তুমি খুব সম্ভবত ওখানে একটা কমেন্টসে রিপ্লাইও করেছো। হ্যাঁ, এবার এখানে প্রশ্ন হচ্ছে যদি আমি কম্পারেটিভ একটা আলোচনা করি, তিনটে কোর্সই হচ্ছে ভালো কোর্স, তিনটেই হেলথ কেয়ারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে এরকম যে আমি বারবারই একটা কথা বলি যে একটা ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফার্স্ট যেটা হলো একটা হচ্ছে ডায়াগনোসিস, দেন ট্রিটমেন্ট। ওকে, তো অ্যালায়েড হেলথ সায়েন্স দুটো পার্টে রয়েছে। অ্যালায়েড হেলথ সায়েন্সের বেশ কয়েকটা কোর্স ডায়াগনস্টিক পার্টের সাথে যুক্ত, অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের বেশ কয়েকটা পার্ট ট্রিটমেন্টের পার্টের সঙ্গে যুক্ত। ওকে, এটা দুটো সাইমালটেনিয়াসলি থাকে। আচ্ছা, বি ফার্ম বা ফার্মাসি কোর্সটা এটা কিন্তু পুরোপুরিভাবে ডিরেক্টলি ট্রিটমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, আর নার্সিং পার্টটাও ট্রিটমেন্টের সঙ্গে, কিন্তু এটা একটা সেপারেট পার্টে চলে যেটা পুরোপুরি নার্সিংকে রিপ্রেজেন্ট করে। বিএসসি নার্সিং যারা করবে, বিএসসি নার্স, সে কিন্তু পুরোপুরি নার্সিংকে রিপ্রেজেন্ট করে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি জব অ্যাসপেক্টস দেখি তাহলে মনে করো একটা নির্দিষ্ট সংখ্যক বেডেড হসপিটাল, ক্লিনিক বা নার্সিং হোমেতে যত পেশেন্ট থাকে সেই পেশেন্ট কেয়ারের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক ডক্টর থাকে, একটা নির্দিষ্ট সংখ্যক নার্স থাকে, নির্দিষ্ট সংখ্যক ফার্মাসিস্ট থাকে, নির্দিষ্ট সংখ্যক অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসরা থাকে। এবার এর রেশিওটা যদি দেখা হয়, সাপোজ যদি একটা ডাক্তার হয় তাহলে হয়তোবা সেখানে 5খানা নার্স থাকবে, সেখানে 2খানা ফার্মাসিস্ট থাকবে, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল, সেখানে 5খানা অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস থাকবে। ওকে, তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে তাহলে জব অ্যাসপেক্টসও একটা ভালো থাকছে, যদি আমি নার্সিংয়ের ক্ষেত্রেও বলি, ফার্মাসির ক্ষেত্রেও বলি। ওকে, এবার ডিফারেন্স কোথায়? এটা কিন্তু অলমোস্ট সিমিলারিটিস হচ্ছে তিনটেরই। আচ্ছা, ডিফারেন্স কোথায়? মনে করো কারো নার্সিংটা ভালো লাগে, সেই ওই অ্যাসপেক্টস নিয়েই এগোতে চায়, অবশ্যই এগোতে পারে। মানে এরকম না যে এই ভিডিওটা আমি দেখলাম, অ্যালায়েড নিয়ে বেশ কিছু ভালো কথা বলা হয়ে গেছে, তাহলে আমাকে মনে হয় অ্যালায়েডে কনভার্ট হতে হবে, একদমই বিষয়টা এরকম নয়। কারুর যদি নার্সিংয়ের জন্য ভালোবাসা থাকে সে অবশ্যই নার্সিং নিয়ে এগোতে পারে। এখানেও কিছু অ্যাসপেক্টস কিন্তু সেম, যেটা গভর্নমেন্টের স্যালারি বলো, জব অপরচুনিটিগুলো বলো, ওখানেও কন্ট্রাকচুয়াল থাকছে, ওখানেও পার্মানেন্ট জব থাকছে, প্রাইভেটেও পোস্টগুলো অলমোস্ট সেম, স্যালারিটা কিছু আপ ডাউন স্টার্টিংয়ে থাকেই, অলমোস্ট সিমিলার থাকে, একটু আপ ডাউন থাকে। হ্যাঁ, কিন্তু এখানেও হায়ার স্টাডিজ নিয়ে এগোনোর রাস্তা আছে, এখানেও কেউ চাইলে এমএসসি নার্সিং করতে পারে, স্পেশালাইজেশন করতে পারে, পিএইচডি করতে পারে, এগোনোর রাস্তা থাকে।
সেও চাইলে টিচিংয়ে আসতে পারে। ওকে, এই পার্টগুলো থাকছেই। এটা গেল বিএসসি নার্সিং। ফার্মাসির ক্ষেত্রে এটা আবার মানে আমার খুব ভালো লাগে বি ফার্মা কোর্সটা, আমি পার্সোনালি বলছি। মানে খুব সম্ভবত হয়তো মানে আমি যদি অ্যালায়েড হেলথ সায়েন্স না পড়তাম তাহলে হয়তো আমি ফার্মাসি পড়তাম, এরকম একটা ব্যাপার। এটা আমি আমার পার্সোনাল লেভেলে বলছি। এই কোর্সটা ভালো লাগার একটা কারণ যদি এরকম কেউ থাকে, যদি কেউ একটু অ্যাডভেঞ্চার টাইপের লাইফ পছন্দ করে তাহলে তার জন্য ভালো। কেন কি না, বি ফার্মা কমপ্লিট করার পরে সে যেমন ফার্মাসিস্ট হিসাবে একটা ক্লিনিকে, একটা হসপিটালে, একটা নার্সিংহোমে জব করতে পারছে, বা নিজস্ব একটা এন্টারপ্রেনিয়রশিপ স্টার্ট করতে পারছে, একটা মেডিসিনের শপ স্টার্ট করতে পারছে। তার সাথে সাথে বেশ কিছু ফার্মা কোম্পানি থাকে যারা কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবারে এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে বেশ কয়েকটা পার্ট থাকে, হ্যাঁ, প্রোডাকশন থাকছে, কোয়ালিটি টেস্টিং থাকছে, বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড পার্ট থাকছে। তাহলে এরা এই জায়গাগুলো কিন্তু এই ফার্মাসি ফিল্ড থেকেই গ্র্যাব করা যাবে। ওকে, তাহলে আর সাধারণত ফার্মা ইউনিটগুলো বিভিন্ন দূরের এরিয়াতে থাকে, বিভিন্ন, তুমিও জানবে, একটু মানে এনভায়রনমেন্ট সেরকম, বা ওয়েদার যেখানে একটু ঠান্ডা, সেই ধরনের জায়গাগুলো চুজ করে। তো কেউ যদি এরকম টাইপের কাজ পছন্দ করে, একটু বাইরে বেশ ঘোরাও হবে, ওই রকম জায়গায় থেকে কিছুদিন কাজ করলো, আবার কোম্পানিটা ট্রাভেলিং জব হচ্ছে। ওকে, তো এই তিনটে অ্যাসপেক্টস তিন রকম। এবার কেউ যদি মনে করে তার যেটা ভালো লাগবে, তার পছন্দের কোর্স কোনটা হচ্ছে, কোনটার জন্য তার ভালোবাসা থাকবে, সে সেইভাবে এগোতে পারে। ফিউচার তিনটেতেই আছে, তিনটেতেই আছে, স্যালারি তিনটেতেই আছে। আর স্যালারি এবার তুমি কতটা তোমার জন্য স্যালারি করবে সেটা তোমার উপর নির্ভর করবে। এবার এখানে আমি একটু থামাবো। এবার রইল বাকি আমরা নিজের গ্রোয়িং কীভাবে করবে অ্যাজ এ স্টুডেন্ট, সেটা বলছিলাম। আমার মনে হয় এখানে একটা পার্ট অ্যাড করা দরকার। তুমি যে কোনো হেলথ কেয়ার সেক্টরে, তুমি অ্যাজ এ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস হও, তুমি নার্স হও, তুমি ফার্মাসিস্ট হও, ইনক্রিমেন্ট কীভাবে পাবে, এটা আবার হয়তো আমরা যদি এটা স্কিপ করে দিতাম এটারও কমেন্ট আসতো। ওকে, তো যাই হোক, আমরা যখন এলাম এই পার্টে, ইনক্রিমেন্ট কীভাবে পাবে, এই ইনক্রিমেন্টের কিন্তু প্রাইভেটে না কোনো বাধ্যবাধকতা নেই, কোনো ফিক্সড নেই। এটাও পুরোপুরি ডিপেন্ড করছে তুমি কিভাবে গ্র্যাব করতে পারবে। এটা আমি ফ্র্যাঙ্কলি বলছি যে আমি নার্স হয়ে গেলাম তাহলে আমার মনে হয় ইনক্রিমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি মনে হয় ফার্মাসিস্ট হয়ে গেলাম তাহলে আমার মনে হয় ইনক্রিমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদমই নয়। তোমার যদি স্কিল না থাকে তুমি কিন্তু ওই জায়গাতে ফিক্সড। কোম্পানি চাইলে তোমাকে ওখান থেকে রিমুভও করে দিতে পারে, ডিমোটও করতে পারে, একদম। ওকে, তো তিনটে পার্টেই না তোমার স্কিলটা খুবই দরকার, এবং তোমার নিজের পরিচয়। তুমি যেটা আমি একটু আগেই বললাম যে তুমি যেরকম তোমার একটা জব ওখান থেকে গ্র্যাব করছো, কোম্পানি তোমার থেকে কীভাবে বেনিফিটেড হচ্ছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য একটাই জিনিস, স্কিল, মানে তোমার কাজ। তুমি যেরকমভাবে কাজটা রিপ্রেজেন্ট করবে তোমার ইনক্রিমেন্ট কিন্তু সেরকম থাকবে। আবার তারপর ডিপেন্ড করছে একটা কোম্পানির টার্নওভার, কীরকম ভ্যালুজের কোম্পানি হচ্ছে, এই পার্টগুলো তো থাকেই। তাছাড়া তো প্রাইভেটে মোটামুটি থাকে একটা 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স করে শিফট করারও দরকার পড়ে, সেটা যে যেরকমভাবে বুঝবে সেরকমভাবে শিফট করবে। তো ইনক্রিমেন্টও তিনটে পার্টে রয়েছে, তুমি কিভাবে গ্র্যাব করবে সেটা ডিপেন্ড করছে তোমার কাজের ওপর। মোদ্দা কথা এক জায়গাতে দক্ষতা এবং তোমার কাজের প্রতি পারদর্শী তুমি কতখানি, সব থেকে বেশি ম্যাটার করবে। এগুলোকে গুরুত্ব দিয়ে চললে, মানে শুধু কলেজে এসেছি মানে বাড়ি থেকে বেরিয়েছি মানে খেলাধুলো করা আর সিনেমা দেখা আর প্রেম করা, শুধু এগুলো নয় কিন্তু। হ্যাঁ, পড়াশোনাটাও খুব ভালো করে করবে, স্কিলসগুলো ভালো করে শিখবে। আর তুমি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা তারপরে তখন তো অটোমেটিকলি তুমি কাজ শিখলে, কাজে ভালো হলে লোকে তোমাকে চিনবে, তোমার স্যালারিও ঠিকঠাক জায়গাতে পৌঁছে যাবে। তো এটা তো স্যার আলোচনা হলো, একটা কম্পারেটিভ আলোচনা। যার যেটা পছন্দ সে সেটা নিজের মতো করে অবশ্যই বেছে নিতে পারবে। এছাড়া স্যার আরেকটা কোর্স আছে, ওটাকে ডি ফার্ম বলা হয়, ডক্টর অফ ফার্মেসি। সরি, ইয়েস, ফার্ম ডি, ডক্টর অফ ফার্মেসি, ফার্ম ডি। এটা তো ডি ফার্মটা ডিপ্লোমা অফ ফার্মেসি। না, আমি যেটা ডক্টর অফ ফার্মেসি আছে, ফার্ম ডি, সেটা কথা বলছি। এটা আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড কোর্স হয়। এটা ব্যাচেলার, মাস্টার্স উইথ পিএইচডি লেভেল, তবেই হচ্ছে ফার্ম ডি। ওকে, এবার কেউ, যেটা আমি বললাম প্রথমে, যে বি ফার্ম যেমন নার্সিংয়ের ক্ষেত্রেও থাকছে, বিএসসি, এমএসসি, পিএইচডি যেতে পারে, সেরকমভাবে বি ফার্ম, এম ফার্ম, পিএইচডি যেতে পারে। আর এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। এটা
একটু পুরনো দিনের কোর্স হচ্ছে, মানে এই কোর্সটা অ্যাকচুয়ালি বহুত আগে থেকে চালু আছে। ওকে, এবার ওয়েস্ট বেঙ্গলে মনে হয় না এই কোর্সটা। না, এখন কিছু কিছু জায়গায় হয়, এখনও কিছু কিছু জায়গায় হয়। ওকে, এখন কিছু কিছু জায়গায় হয়। এবার বিষয়টা হলো এই কোর্সটা ইন্টিগ্রেটেড কোর্স হচ্ছে, কেউ পুরোপুরি ওই টাইমের জন্য ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন হয়ে গেল, তাহলে সে ফার্মডি কমপ্লিট করে বেরোতে পারছে। ওকে, মানে এটা ইকুইভ্যালেন্ট টু তুমি বলতে পারো পিএইচডি। ওকে, নামের সামনে ডক্টর লিখতে পারে। হ্যাঁ, লিখতে পারে। এবার এটা নিয়ে একটু দ্বিমত আছে। এটা এখন এই ফার্মাসি কাউন্সিল যেটা আছে তার যে গাইডলাইন্স আছে সেটাকে ফলো করলে সঠিক ইনফরমেশন ওখান থেকে পাওয়া যেতে পারে। ওকে, কিন্তু বিষয়টা হলো এরকম, এটার অ্যাডভান্টেজ হচ্ছে এরকম যে কিছু রিমোট এরিয়াজে ও কিন্তু অ্যাজ এ ক্লিনিশিয়ান প্র্যাকটিস করতে পারে, এরকমটা চালু ছিল। এবার সেটা এখন ফার্মাসি কাউন্সিল মানে দ্বিমত আছে, কেউ বলছে যে এটা এখনও চালু আছে, কেউ বলছে নেই। তো এটা এই ফার্মাসি কাউন্সিলের যে গাইডলাইন্স সেটা ফলো করলে সঠিক ইনফরমেশান পাওয়া যাবে। কেউ যদি এই কোর্সের জন্য ইন্টারেস্টেড হয় তাহলে সে ওই গাইডলাইন্সটা ফলো করে দেখে নিয়ে এটাও করতে পারে। এটা একটা ভালো পয়েন্ট। মানে এই কোর্সে স্যার মানে ওরা যারা প্রফেশনাল হয়, যেহেতু ধরেন ওটা ওই আপনার পিএইচডি লেভেলে হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ওরা ধরুন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন ফার্মেসি কোম্পানিতে ওরা রিসার্চার হিসেবে কাজ করে, রিসার্চের কাজ করে ওখানে। হ্যাঁ, একদমই, অবশ্যই। সে তো পিএইচডি ইকুইভ্যালেন্ট যেহেতু হচ্ছে সে তো থাকবেই। আমি একটু আগেই বলছিলাম যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটে ফার্মার ক্ষেত্রে মনে করো প্রোডাকশন হচ্ছে, কোয়ালিটি টেস্ট হচ্ছে, কিছু ইনোভেশন হচ্ছে, তাহলে সেখানে অবশ্যই কাজ করতে হবে। একদম, আপনার কোয়ালিটি অ্যানালিস্ট। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে স্যালারিটা অত্যন্ত ভালো থাকে ওদের। হ্যাঁ, অবশ্যই। আর এর পাশাপাশি আমার পরিচিত আমি কয়েকজনকে চিনি যারা মোস্ট প্রবলি হায়দ্রাবাদ থেকে করেছিল এই আপনার ফার্মডি কোর্সটা। তাদের মধ্যে আমার পরিচিত কয়েকজন আছে যারা এখন অস্ট্রেলিয়া চলে গেছে। ওকে, হ্যাঁ, ওদের এক্সাম হয় অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, সেই এক্সামটার জন্য প্রস্তুতি নিয়ে সে অস্ট্রেলিয়া চলে গেছে। ওখানে ওর মান্থলি স্যালারি মোস্ট প্রবলি আপনার 8 লাখ পার মান্থ আছে। 8 লাখ পার মান্থ মান্থলি স্যালারি অস্ট্রেলিয়াতে। সো অনেক পরিশ্রম করতে হয়। এক্সামটা কঠিন এক্সাম হয়, একটা কঠিন এক্সামটা দিয়েও ক্র্যাক করেছে, ওখানে গেছে। তো ওটা একটা কিন্তু অপশন আছে। আপলোডের তো অনেক অপশন আছে, আগের ভিডিওটা আলোচনা করেছি, বুঝতে পারবে তোমরা। সো প্রচন্ড ক্যারিয়ার অপশনস আছে ঠিকঠাক ভাবে। যেটা ভালো লাগবে সেটা দেখে শুনে ভেবে চিন্তে চুজ করো, আর চুজ যেটা করে নিয়েছো সেটার পেছনে পড়ে যাবো একদম। মানে একটা কথা আমার অনেক আগে থেকেই একটা লাইন খুব ভালোবাসতাম, ক্লাস আমি যখন নিজে ক্লাস 9-10 পড়তাম, যখন প্রথমে বুঝতে শিখেছি ক্যারিয়ার এগুলো, সেই টাইমে আমি একটা ওই কথা পড়েছিলাম যে ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। হ্যাঁ, একদম একদম ফ্যাক্ট। ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। সো যখন পড়তে শুরু করেছো তখন আর কোনো সেকেন্ড থট মাথায় রেখে লাভ নেই, ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে কোর্সটাকে। ভালো করে করো, পৌঁছে যাবে জায়গায়। সো স্যার যেহেতু আনস্ক্রিপ্টেড, তেমন তো কিছু আর কোয়েশ্চেন আর কনসার্ন আমার আপাতত মাথায় আসছে না। কিছু কি স্যার ছাড়ছি আমরা? না, এই মুহূর্তে তো সেরকম আমারও মাথায় আসছে না। তবে যদি আমরা কোনো স্কিপ করি আবারও আমরা কমেন্টসে পাবো, আমরা আবার আসবো রিটার্ন। তবে একটা পার্ট আমি অ্যাড করব, সেটা হলো যে সবার কাছে আমার খুবই অনুরোধ থাকবে যে এই ধরনের এই হেলথ কেয়ার সেক্টরের সঙ্গে অ্যাটাচড যত ধরনের কোর্স আছে সেই কোর্সগুলো সম্পর্কে আগে সঠিকভাবে ওয়াকিবহাল হতে হবে, জানতে হবে যে শুধুমাত্র এমবিবিএস, এমডি, এমএস এগুলো ছাড়াও হেলথ কেয়ার সেক্টরে আরও বিভিন্ন ফিল্ডে কাজ করা যায়, এবং তার জন্য যে কোর্সগুলো থাকে তার সিলেবাস, তার বাউন্ডারির বাইরে কি কি থাকে সেগুলো সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহাল হতে হবে। এবং এই অ্যালায়েড অ্যান্ড স্পেশালি আমি যেহেতু অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস ফিল্ড থেকে হচ্ছি, তাহলে আমি বলবো যে সমস্ত মানুষরা এই ভিডিওটা দেখবেন সবার কাছে আমার একান্তই অনুরোধ যে অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের সম্পর্কে সঠিকভাবে জানুন। এরা কি ধরনের কাজ করে, এদের কাজের এরিয়া কি কি কাজের সঙ্গে এরা যুক্ত, কি ধরনের সার্ভিস এরা হেলথ কেয়ার সেক্টরে দিচ্ছে সেটা সম্পর্কে সবাই জানুন, এবং এই অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের ভালোবাসুন। এটাই আমার বক্তব্য। ভালোবাসার সঙ্গে রেসপেক্ট করুন। হ্যাঁ, একদম। এত ক্রুশিয়াল প্রসিডিওর যে পারফর্ম করে এগুলো ডেফিনেটলি অত্যন্ত ভালো স্কিলস। হ্যাঁ, উইদাউট নলেজ আর উইদাউট ওই লেভেলের স্কিলস অ্যান্ড ট্রেনিং পসিবল না করা। হ্যাঁ, ঠিক আছে।
অ্যান্ড তাছাড়া উপায় নেই, কারণ এই মানে যেগুলো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে বিটেক, জানো ইঞ্জিনিয়ারিং অবস্থা কোথায় গেছে এখন, সব থেকে বেঁচে ছিল কি আইআইটি আর এনআইটি, এগুলো থেকে যদি কেউ করতে পারে, যেখানে প্রতি বছর কাছাকাছি 15 লক্ষ স্টুডেন্ট আইআইটি এক্সাম দেয়, তার মধ্যে অনলি 13-14,000 সিটস রয়েছে গভর্নমেন্টে যারা আইআইটি এনআইটিতে গিয়ে ট্রিপল আইআইটি গিয়ে সিলেক্ট হবে। ওরাও স্যার এখন অনেক আইআইটি আছে যেখানে স্টুডেন্টরা পাস করে বসে আছে বা আপনার 4 লক্ষ 5 লক্ষ মতো ইয়ারলি প্যাকেজে স্যালারি ক্র্যাক করছে জব। তো যেগুলো ধরেন একদম শোচনীয় অবস্থা, কারণ এই যে এআই বুমটা এসছে, তো এআই যেভাবে জব রিপ্লেস করছে, তো সেখানে তো একটা কনসার্ন থাকছে, কি করবে আর উপায় কি আছে। একদমই। তো ভেরি রিসেন্টলি যেটা হলো টিসিএস এর ঘটনাটা সবাই জানে, অনেক কর্মী ছাঁটাই হলো টিসিএস এ। লেঅফস তো স্যার এখন কমন ইভেন্ট, প্রত্যেকটা কর্পোরেটে লেঅফস প্রচন্ডভাবে হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং এর অবস্থা এরকম, নিট দেবে, নিটে 24 লাখ বাচ্চা নিট দিচ্ছে, 50-60,000 গভর্নমেন্টের সিটস, 50,000 প্রাইভেটে সিটস। প্রাইভেটে করতে গেলে 1.5 কোটির গল্প, গভর্নমেন্টে করতে গেলে 50,000 মধ্যে নিজেকে টেকাতে হবে। বাকি 23 লক্ষ বাচ্চা তো থেকেই যাচ্ছে না, 22 লক্ষ বাচ্চা। তো কোথায় যাবে 22 লক্ষ স্টুডেন্ট? 22 লক্ষ স্টুডেন্টস অল ওভার ইন্ডিয়াতে কোথায় যাবে? 12 পরে কিছু না কিছু তো করবে। আর এমনি জেনারেল লাইনে শুধু ফিজিক্স অনার্স, শুধু কেমিস্ট্রি অনার্স, বায়োলজি অনার্স, ডেফিনেটলি স্কোপস আছে, হায়ার স্টাডি করে ঠিকঠাকভাবে তুমি ওগুলো পড়াশোনা ভালো করে করো, ডেফিনেটলি স্কোপস আছে। কিন্তু যেটাই করো খুব ভালো করে করো, খুব মন দিয়ে করো, ঠিকঠাকভাবে করার মতো করে করো, অবশ্যই তুমি পৌঁছে যাবে এই জায়গায়। তো এটাই বলবো। আর অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলোর ডিমান্ড আর স্ট্রাকচারাইজেশন দিনের পর দিন ডেভেলপ হচ্ছে, আরও ডেভেলপ হবে। তোমরা যারা এখন এই ভিডিও দেখছো, মানে তোমরা এখনকার যদি অ্যাসপায়ারেন্ট হও, তো ডেফিনেটলি 4 ইয়ার্স 5 ইয়ার্স পরে তোমরা এমপ্লয়মেন্টে যাবে। সো জবের স্যালারি যেটা আজকে ডেটে ডিসকাস করলাম, বেশ স্যালারিটা অবশ্যই থাকবে না, 4 বছর পরে স্যালারিও বাড়বে, বেসিক ইনফ্লেশন রেট ধরলেও, ইনফ্লেমেশন বলছে, মেডিকেল সাইড এফেক্টস। সো ইনফ্লেশন রেট ধরলেও স্যালারি তো বাড়বে, কিন্তু তোমরা যেটা স্যার একটু আগে বললেন, নিজের রাইটসটা নিয়ে নিজে লড়াই করো, ঠিক আছে? নিজেকে প্রথমে যোগ্য বানাও, তারপর নিজের যোগ্যতার ভিত্তিতে নিজের স্যালারির জন্য অবশ্যই লড়াই করো। তো স্যার ভিডিওটা পার্ট 2 গেল, পার্ট 1 আমরা আগে ডিসকাস করছি। তার আগে আরেকটা ভিডিও এসছে একদম প্রায়ের, বিএমএলটি তোমাদের এখন করা উচিত কেন, যেটা বিএমএলটি স্পেসিফিক ছিল। সিসিটি ওটিটি নিয়ে কনফিউশন থাকে, সেটার ভিডিও চ্যানেল অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, এটা অন্যায় করছো। সাবস্ক্রাইব করতে তোমার কোনো টাকা পয়সা কিছু লাগে না, একদমই ফ্রি অফ কস্ট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্যার একটু বলুন না। হ্যাঁ, আমি এটাই বলবো, যারা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনসের সঙ্গে যুক্ত হতে চলেছো বা ভাবছো এগুলো নিয়ে এগোবে বা নার্সিং পড়বে, ফার্মাসি পড়বে, তো আমার মনে হয় এই চ্যানেলটা তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। কারণ আমার খুব সম্ভবত মনে হচ্ছে আমরা বিএমএলটি 2025-এ এসে করা উচিত কি উচিত না, এই ভিডিওটা বা সিসিটি ওটিটি ওরিয়েন্টেড যে ভিডিও ছিল, তারপর এই যে দুটো পার্ট, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, এই ভিডিও সবকটা যদি কেউ মন দিয়ে দেখে, আমার তো খুব মনে হয় যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন সম্পর্কে সে অনেক কিছু জানতে পারবে। আর চাইবো এইটা যারা এই পার্টগুলো নিয়ে এগোতে চায় তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিতে, যাতে তারাও হেল্প হবে, তারাও ইনফরমেশানগুলো পাবে, যাতে তারা একটা সঠিক কেরিয়ার চুজ করে এগোতে পারে। আর তার জন্য চাইবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আশফাক নিজেই হচ্ছে নিট এবং জেনপাসের কোচিং করায়, ও খুব খেটে ওর ওয়েবসাইটটা তৈরি করেছে, বা ও খুব খেটে সমস্ত টিচিং মডিউলগুলো ওখানে দেয়, মক টেস্ট বিভিন্ন থাকে। তো তোমরা এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যদি যুক্ত থাকো, তাহলে যারা এটার জন্য অ্যাসপিরেন্টস হচ্ছে তাদেরকে যথেষ্ট হেল্প করবে এই চ্যানেলটা, এটাই বলার। থ্যাংক ইউ সো মাচ। সো সাইনিং অফ ফর টুডে, টেক কেয়ার, ভালো করে নিজের কোর্স পারসিউ করো। থ্যাংক ওটা তুলে নিয়ে জানেন